আজ আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাসের পরবর্তী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আমরা আলোচনা করছিলাম প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, এবং এর আগে 3টি ক্লাস আমরা এখান থেকে করেছি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে আলোচনা করে নেব। আজকের প্রথম প্রশ্ন, এখানে কতগুলো বিবৃতি রয়েছে, 5টা বিবৃতি রয়েছে, তার মধ্যে কোনগুলো সত্য বা মিথ্যা সেগুলো চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমেই বিবৃতি 1 বলছে কি, পক্ষীরা হোমিওথামস। তাহলে পক্ষী বলতে কোন শ্রেণীটার কথা হচ্ছে? অ্যাভিস। বেশ, তাহলে একটা শ্রেণী হচ্ছে অ্যাভিস। তাহলে বলছে অ্যাভিস শ্রেণীটা হোমিওথামস হয়। তাহলে হোমিওথামস কোনগুলো? কিছু জীব আছে যারা কি করে, তারা নিজের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। বেশ, এবার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারা তার মানে কি? তার মানে হচ্ছে যে যদি একটা পরিবেশ যেখানে অনেক উষ্ণ পরিবেশ, সেখানে যদি সেই জীবটা যায়, তাহলে কি হবে, তবুও তার দেহের তাপমাত্রা, দেহের যে অভ্যন্তরীণ তাপমাত্রা, মানুষের ক্ষেত্রেই যদি বলি, তাহলে কি 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি, ফারেনহাইট আমরা জানি কি মানুষের দেহের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা। এবার যে পরিবেশেই যাচ্ছে, অনেক ঠান্ডা পরিবেশ বা আরও উষ্ণ পরিবেশ, সেখানে তার দেহের তাপমাত্রা কিন্তু এটাই থাকবে, যেটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস। তাহলে যারা এই কাজটা পারবে, সেই সব জীবগুলোকে বলা হবে হোমিওথামস। মানে যারা তাদের নিজের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে, মানে বাইরের পরিবেশ অনুযায়ী তাদের দেহের তাপমাত্রা পরিবর্তন হয়ে যাবে না। আর যারা এটা পারবে না, তাদের বলবো পয়কিলোথামস। তাহলে এই হোমিওথামসের মধ্যে কারা কারা পড়বে? হোমিওথামসের মধ্যে পড়বে এক হচ্ছে পক্ষী, আর এক হচ্ছে স্তন্যপায়ী। আর বাকি যতগুলো রয়েছে, যতগুলো ক্লাস বলি বা পর্ব বলি, তো সেইগুলো সব কী হবে, সেগুলো পড়বে পয়কিলোথামসে। বেশ, তাহলে এখানে প্রথম পক্ষীরা বলছে হোমিওথামস, তাহলে এই বিবৃতিটা অবশ্যই সত্য। বলছে স্তন্যপায়ীদের পিনা উপস্থিত। তাহলে এখানে পিনা বলতে কি? পিনা বলতে কর্ণছত্র। তাহলে কর্ণছত্রটা কিন্তু অবশ্যই যে স্তন্যপায়ীদের একটা বৈশিষ্ট্য। স্তন্যপায়ী হলে তবে তাদের কর্ণছত্র থাকবে, অর্থাৎ আমাদের যেখানে কর্ণছিদ্র থাকে, তো তার বাইরে একটা যে কর্ণছত্র, তাহলে সেটা বা পিনা, সেটা উপস্থিত থাকে। তাহলে এটা তো ঠিক অবশ্যই। কন্ড্রিকথিসদের, এখানে বানানটা একটু গোলমাল রয়েছে, তাহলে কন্ড্রিকথিসদের কানকো উপস্থিত, এইটা কিন্তু ঠিক নয়। যদি বলি কানকো বা অপারকিউলাম, কানকো বা যেটাকে অপারকিউলাম বলছি, তাহলে কানকো বা অপারকিউলাম, তাহলে এই যে অপারকিউলামটা রয়েছে, তাহলে এটা কাদের থাকবে? এটা থাকবে অস্টিকথিসদের। তাহলে অস্টিকথিসদের অপারকিউলাম থাকে, কিন্তু কন্ড্রিকথিসদের বলছে যে কানকো উপস্থিত, এটা কিন্তু থাকে না। বেশ, তারপরে বলছে কি, যে উভচরদের ত্বক শুষ্ক। এই যে শুষ্ক কথাটা বলছে, তাহলে এটা এদের কি হবে? এদের উভচরদের কিন্তু হবে সিক্ত। আর তারপরে বলছে কাঁটাযুক্ত, না কাঁটাযুক্ত হবে না, এদের হবে নগ্ন। তাহলে পুরো বিপরীত বলা আছে, তাহলে এটাও কি ভুল? বেশ, তাহলে এটা কি হতো? সিক্ত। শুষ্ক যদি বলতো, তাহলে শুষ্ক কাদের হতো? শুষ্ক সরীসৃপদের শুষ্ক হবে এবং আঁশযুক্ত হবে, এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত। বেশ, এবার সাইক্লোস্টোমাটা। তাহলে সাইক্লোস্টোমাটা কি? সাইক্লোস্টোমাটা হচ্ছে একটা শ্রেণী। তাহলে সাইক্লোস্টোমাটা একটা শ্রেণী। তাহলে এই শ্রেণীটা কোন, আমরা যদি বলি সুপার ক্লাসের যদি বলি, তাহলে সেটা কি হবে? তো সেটা হচ্ছে আগনাথা। তাহলে আগনাথাতে কে পড়ে? সাইক্লোস্টোমাটা। আর সাইক্লোস্টোমাটা বলছে কি মুক্ত প্রকৃতির, এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির না। তাহলে আমরা যখনই দেখব কডাটা, তাহলে আগনাথা কোথায় পড়ছে? কডাটাতে পড়ছে। তাহলে আমরা যদি সংবহনতন্ত্রের ক্ষেত্রে দেখি, এটা বলবো অকডাটা, এটা বলবো কডাটা, আর একটা মাঝে কি রয়েছে? হেমিকডাটা। তাহলে এই যদি দেখি যে কডাটা, সবার তো সংবহনতন্ত্র নেই, কিন্তু যাদের সংবহনতন্ত্র আছে সেগুলো সাধারণত কি হয়? মুক্ত প্রকৃতির হয়। আর কডাটাতে সব কি হয়? সব বদ্ধ হয়।
আর হেমিকর্ডাটাতে কী হয়, হেমিকর্ডাটাতে মুক্ত হয় সংবহনতন্ত্র। কিন্তু অকর্ডাটাদের মধ্যে আমরা মনে রাখবো একটা রয়েছে অ্যানিলিডা পর্ব, অ্যানিলিডা, সেই অ্যানিলিডাদের কিন্তু দেখা যাবে বদ্ধ সংবহনতন্ত্র। সাধারণত অকর্ডাটাদের কী হয়, মুক্ত, কিন্তু অ্যানিলিডাদের কী হবে, বদ্ধ। আর অ্যানিলিডার মধ্যে একটা জীব রয়েছে যার নাম হচ্ছে জোঁক, সেটাতে আবার কিন্তু দেখা যাবে কি মুক্ত সংবহনতন্ত্র। তাহলে এখানে কার কি সংবহনতন্ত্র দেখা যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখতেই পাচ্ছি যে সাইক্লোস্টোমাটা কোথায় পড়ছে, কর্ডাটাতে, তাহলে এটা হওয়ার কথা কি বদ্ধ। তাহলে এখানে কি বলছে, মুক্ত প্রকৃতি, তাহলে এটাও ভুল। তাহলে কি দেখলাম, ঠিক কি ছিল, 1 2, হ্যাঁ শুধু 1 2 ছিল ঠিক, বাকিগুলো মিথ্যা। তাহলে প্রথম অপশানটা দেখছি কি 1 বলছে মিথ্যা, তাহলে এটা ঠিক নয়। এটাও 1 বলছে মিথ্যা, এটাও হবে না। এটাও বলছে 1 বলছে মিথ্যা, এটাও হবে না। এই প্রথম অপশানটা দিয়ে এর উত্তরটা হয়ে যেত। তাহলে উত্তরটা কি হচ্ছে, 1 সত্য, 2 সত্য, আর বাকি 3টে কিন্তু মিথ্যা। পরের প্রশ্ন দেখব। বেশ, এবার কি বলছে, সরীসৃপ এবং পক্ষী শ্রেণীর প্রাণীরা। তাহলে একটা কি বলছে, সরীসৃপ বা রেপটাইল, আর পক্ষী অ্যাভিস। তাহলে এই শ্রেণীর প্রাণীরা, তাহলে এই শ্রেণীর প্রাণীরা কি, এক বলছে অ্যামোনোটেলিক, 2 ইউরিকোটেলিক, সি হচ্ছে ইউরিওটেলিক, ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে এখানে অ্যামোনোটেলিক মানে যারা রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়া ত্যাগ করে, আর ইউরিকোটেলিক যারা ইউরিক অ্যাসিড ত্যাগ করে রেচন পদার্থ হিসাবে, আর ইউরিওটেলিক যারা ইউরিয়া ত্যাগ করে, যেমন মানুষ। এবার ইউরিক অ্যাসিড হিসাবে যারা ত্যাগ করে সেটা কিন্তু সরীসৃপ এবং পক্ষী ও পক্ষী। আর অ্যামোনিয়া হিসাবে যারা, বেশিরভাগ কী হয়, জলজ প্রকৃতির হয়, কারণ অ্যামোনিয়া শরীর থেকে বের করতে হলে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই যারা জলে থাকে তারা এটাকে এফোর্ড করতে পারে। বেশ, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে উত্তর কী হবে, সরীসৃপ এবং পক্ষী শ্রেণীর প্রাণীরা কী হবে, ইউরিকোটেলিক। পরের প্রশ্ন দেখব, হেপাটিক পোর্টাল তন্ত্র কাদের দেখা যায়। তাহলে হেপাটিক পোর্টাল তন্ত্র বলতে আমরা যদি দেখি ক্ষুদ্রান্ত্র, তাহলে এখানে লিখি এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, আর এখানে আমরা লিখলাম একটা যকৃৎ। তাহলে যকৃৎ আর ক্ষুদ্রান্ত্র। বেশ, এখানে আরেকটা আমি লিখি বৃক্ক, এর ছবি আমরা দেখেছি ক্লাস 9-এ। তাহলে বৃক্ক, তাহলে বৃক্ষতে আমরা ছবিতে দেখেছিলাম যেখানে বৃক্ষটাকে কেটে দেখানো হয়েছিল, সেখানে একটা রক্তবাহ ভিতরে প্রবেশ করেছিল যেখানে লেখা থাকতো যে বৃক্কীয় ধমনী। তাহলে এটা হচ্ছে বৃক্কীয় ধমনী, বৃক্কীয় ধমনী। বেশ, তাহলে নিশ্চয়ই এটা শুরু হয়েছিল কোথা থেকে, এটা এসছিল কোথা থেকে, এই যে এই বৃক্কীয় ধমনীটা আমি এখানে লিখছি হৃৎপিণ্ড থেকে এসেছিল, যেহেতু ধমনী, ধমনী সৃষ্টি তো কোথায় হয়, হৃৎপিণ্ডে। আর এই বৃক্কে গিয়ে এখানে কি সৃষ্টি করে দিয়েছে, এখানে জালক সৃষ্টি করে দিয়েছে। তাহলে এখানে জালক সৃষ্টি করে দিয়েছে, তাহলে হৃৎপিণ্ডের সৃষ্টি হলো আর জালকে শেষ হলো বৃক্কে, সেটাকে ধমনী বলছি। বেশ, এবার এক কাজ করি, যেখানে অন্য একটা কালার নিয়ে নিই। তাহলে এখানে এইদিকে, তাহলে এই দিক থেকে এটা বেরিয়ে গেছে, যেটা এখানে ছিল জালক, আর এখান থেকে কোথায় পর্যন্ত গেছে, হৃৎপিণ্ড পর্যন্ত গেছে। বেশ, যাই হোক, এখানে আমি এটা নীল কালারে আঁকলাম, দেখা যাক, জানি না এখানে কালারটা নেবে কি না। বেশ, তাহলে এবার কি, এটা বলছি হৃৎপিণ্ড। তাহলে এইবার এই যখন আমরা এই হৃৎপিণ্ড থেকে বৃক্কে গেছিলো তখন ফ্লোটা ছিল এদিকে, আর যখন বৃক্ক থেকে হৃৎপিণ্ডে গেছে তখন ফ্লোটা এদিকে। তাহলে যখন জালকে শুরু হচ্ছে, এটা জালক, জালকে হলো উৎপত্তি আর হৃৎপিণ্ডে গিয়ে হলো শেষ, তাহলে তাকে কি বলবো, একে শিরা। তাহলে এটা বৃক্কীয় শিরা, বৃক্কীয় শিরা। তাহলে এইটা সাধারণত হয়, আর এগুলোকে বলে সিস্টেমিক শিরা। বেশ, তাহলে এইবার হেপাটিক পোর্টাল তন্ত্র কি, যে যকৃতের জন্য আলাদা করে কি আছে, আমি ফ্লোটা যখনই এই দিকে দেখাচ্ছি বোঝাবো ধমনী, আর এই দিক থেকে যখন দেখাচ্ছি তখন হবে কি, শিরা। বেশ, আর ক্ষুদ্রান্ত্রের জন্য এদিকে যখন দেখাচ্ছি এটা হচ্ছে কি, ধমনী, কিন্তু এদিক থেকে আর শিরা নেই, এটা সরাসরি এখান থেকে চলে গেছে যকৃতে, মানে এখানেও জালক সৃষ্টি করে দিয়েছে, আর ক্ষুদ্রান্ত্রেও ছিল জালক।
তাহলে একটা তন্ত্র, একটা বিশেষ শিরা যেটা শুরু হলো কোথায়, জালকে, সেটা শেষ হলো কোথায়, জালকে। এই জালকটা কার, এটা ক্ষুদ্রান্ত্র। আর কোথায় গিয়ে জালক এখানে শেষ হচ্ছে কোথায়, তাহলে হচ্ছে যকৃৎ। তাহলে এই যে সিস্টেম, এটা একটা পোর্টাল সিস্টেম। তাহলে এর সরাসরি শিরা নেই, কিন্তু যকৃৎ হয়ে এদিকে চলে যাচ্ছে। তাহলে এটা কি, এটা একটা পোর্টাল সিস্টেম। তাহলে এটাকে বলে হেপাটিক পোর্টাল তন্ত্র। তাহলে এই হেপাটিক পোর্টাল তন্ত্র যাদের বৈশিষ্ট্য, তাহলে এটা কিন্তু অবশ্যই কাদের বৈশিষ্ট্য, এটা কডাটা। তাহলে যারা কডাটা, তো তাদের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য, যাদের কিন্তু হেপাটিক পোর্টাল তন্ত্র রয়েছে। তাহলে এবার এখানে সমস্ত অমেরুদণ্ডী প্রাণী তো হবে না, তাহলে কি বলছে, সমস্ত ভার্টিব্রাটা, হ্যাঁ যেহেতু হেপাটিক পোর্টাল তন্ত্র কডাটাতে রয়েছে, সমস্ত ভার্টিব্রাটা তো অবশ্যই হতে পারে। পরে আবার বলছে সমস্ত কডাটা ও ভার্টিব্রাটা, হ্যাঁ সমস্ত কডাটা, তার সাথে কডাটা হলে তার সাথে সাথে ভার্টিব্রাটা তো অবশ্যই হবে। আর কি বলছে, সমস্ত কডাটা পর্বের প্রাণী, তাহলে এখানে অবশ্যই সমস্ত কডাটা। এবার এখানে সিডি অপশনটা একই রকম লাগছে এখানে, কি বলবো, যে যেহেতু সমস্ত কডাটা বলে দেওয়া হয়েছে, যে কডাটার মধ্যেই তো আবার ভার্টিব্রাটা রয়েছে, মানে এই অপশন দুটো আলাদা নয় আর কি, সিডিটা একই অপশন হয়ে গেল, তাহলে সিডি। তাহলে যাই হোক, তাহলে এখানে উত্তর কি হবে, যে সমস্ত, তাহলে মনে রাখবো হেপাটিক পোর্টাল তন্ত্র কাদের বৈশিষ্ট্য, কডাটাদের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন প্রাণীগোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্যটি কোনো রূপ ব্যতিক্রম ছাড়াই সঠিকভাবে সাদৃশ্যপূর্ণ। তাহলে কি বলছে, কোন প্রাণীগোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্যটি কোনো রকম ব্যতিক্রম ছাড়া, আচ্ছা ব্যতিক্রম ছাড়া কোনটা সাদৃশ্যপূর্ণ। বেশ, প্রথম বলছে ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালযুক্ত মুখ, কাদের বলছে, ও আচ্ছা প্রথমে কডাটা বলে দিয়েছে, যেখানে কি বলেছে কডাটা, তাহলে কডাটাদের বলছে ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালযুক্ত মুখ। তাহলে চোয়ালযুক্ত না, সমস্ত কডাটা নয়, কডাটার মধ্যে আগানাথাতে একটা, বা আগনাথাতে একটা শ্রেণী আছে, শ্রেণীটার নাম কি, শ্রেণীটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। তাহলে সাইক্লোস্টোমাটা যে শ্রেণী, সেটা কার আন্ডারে পড়ছে, কডাটার আন্ডারে পড়ছে, কিন্তু তাদের যদি দেখব, তাদের চোয়ালই থাকে না, তাদের চোয়াল থাকে না। তাহলে সমস্ত কডাটাদের কিন্তু আমরা বলতে পারি না যে ঊর্ধ্ব নিম্ন চোয়ালযুক্ত মুখ, না, তাহলে এটা হবে না। বেশ, তাহলে এটা ব্যতিক্রম ছাড়াই কিন্তু সবগুলো মিলতে হবে। হ্যাঁ কডাটাদের অবশ্যই চোয়াল থাকে, কিন্তু কডাটার মধ্যে থাকা সাইক্লোস্টোমাটাদের থাকে না। বেশ, মানে সাইক্লোস্টোমাটা বাদ দিয়ে বাকি সবার চোয়াল থাকে। বেশ, ম্যামেলিয়া অপত্যের জন্ম দেয়, হ্যাঁ ম্যামেলিয়া তো অপত্যের জন্ম দেয় আমরা জানি, কিন্তু ম্যামেলিয়া অপত্যের জন্ম দেবে না, তাহলে কি, তাহলে সেরকমও অপশন কিন্তু আছে, যে জানি আমরা প্রোটোথেরিয়া আর থেরিয়া, আর থেরিয়াটাকে আমরা মেটাথেরিয়া আর ইউথেরিয়াতে ভাগ করছি, তাহলে যদি প্রোটোথেরিয়ার কথা বলি, তারাই অপত্যের জন্ম দেবে না, তাহলে এটা কিন্তু মিথ্যা। তাহলে রেপটিলিয়া অসম্পূর্ণভাবে নিলয়যুক্ত, রেপটিলিয়া যে পর্বটা, সেটা বলছে অসম্পূর্ণভাবে নিলয়যুক্ত। হ্যাঁ আমরা জানি যে রেপটিলিয়া পর্বে 3টে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, ওর কথা বলা যায় 3.5 প্রকোষ্ঠ। কেন, কারণ হচ্ছে 2টো অলিন্দ আর একটি অর্ধবিভক্ত নিলয়। কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম আমরা ক্লাস 10 থেকেই পড়ি, যেটা হচ্ছে কি কুমির, তো যাদের ক্ষেত্রে কি দেখা যাবে, তো তাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু 4টে, তাহলে এটা ব্যতিক্রম ছাড়াই হতে হবে বলছে, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে 4 নম্বরটা হবে সত্য। তাহলে 4 নম্বর কি আছে, কন্ড্রিকথিস, এখানে বানানটা ভুল রয়েছে, যে কন্ড্রিকথিস অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়, হ্যাঁ অন্তঃকঙ্কাল অবশ্যই কিন্তু তরুণাস্থিময় হবে কাদের, কন্ড্রিকথিসদের। আর অস্টিকথিসদের অন্তঃকঙ্কাল কি হবে, অস্থিময়। পরের প্রশ্ন দেখব, এবার স্তম্ভ 1 আর 2 মেলাতে হবে। তো প্রথমে রয়েছে কি ক্যাটফিশ, তাহলে ক্যাটফিশ এটা এটা কোন শ্রেণীতে পড়ছে, তাহলে সেটা হচ্ছে কি অস্টিকথিস। তাহলে এটা হচ্ছে কি অস্টিকথিস। তাহলে অস্টিকথিস হচ্ছে ক্যাটফিশ, আর এই ক্যাটফিশের শুঙ্গ থাকে, যেরকম বেড়ালের শুঙ্গ থাকে সেরকম থাকে শুঙ্গ, তো তাই জন্য এদের ক্যাটফিশ বলে। তাহলে এটা কোন শ্রেণীতে পড়বে, অস্টিকথিস। তাহলে এখানে কোথায় আছে, এখানে 3 নম্বরে আছে, তাহলে 1 হবে 3 অস্টিকথিস। এবার আছে ইকথিওফিস। ইকথিওফিস ফিক্সড শব্দটা থাকলেও এটা মাছ নয় যে এটা কন্ড্রিকথিস বা অস্টিকথিসে পড়বে। তাহলে ইকথিওফিস কি একটা উভচর, তাহলে একটা উভচর বা অ্যামফিবিয়া, যে অ্যামফিবিয়াটা কি পা বিহীন, তাহলে একটা পা বিহীন উভচর হচ্ছে ইকথিওফিস। এরপর আছে কি ডগ ফিশ, তাহলে ডগ ফিশ কোনগুলোকে বলে, এটা বলে হাঙর, তাহলে কোথায় পড়বে,
হাঙরকে ডগ ফিশ বলে, আর হাঙর কোথায় পড়ছে? হাঙর পড়ছে কন্ড্রিকথিসে। তাহলে ইকথিওফিস এখানে অ্যামফিবিয়া 4 নম্বর। আর এখানে ডগ ফিশ কোথায় আছে? ডগ ফিশ কন্ড্রিকথিস 2 নম্বর। তারপরে কি আছে? হ্যাগফিশ বা মিক্সিন। তাহলে এইটা একটা সাইক্লোস্টোমাটা শ্রেণীর একটা জীব, তাহলে সেটা হচ্ছে হ্যাগফিশ, যেটা চোয়ালবিহীন হয়। তাহলে এখানে উত্তর কি হবে? 3, 4, 2, 1। তাহলে অপশন কি? এই যে 3, 4, 2, 1। তাহলে প্রথম অপশনটাই উত্তর হবে। 1-এর সাথে 3, 2-এর সাথে 4, 3-এর সাথে 2 এবং 4-এর সাথে 1। পরের প্রশ্ন দেখব। এখানেও দুটো বিবৃতি রয়েছে, 3টে বিবৃতি রয়েছে, তার মধ্যে সত্য মিথ্যা বলতে হবে। তাহলে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি, অ্যামফিবিয়া শ্রেণীতে, অ্যামফিবিয়া মানে উভচর, তাহলে এই উভচর শ্রেণীতে 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়। হ্যাঁ, তাহলে উভচরদের অবশ্যই 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কিন্তু দেখা যায়, বেশ, কোনো রকম ব্যতিক্রম ছাড়াই। বেশ, তারপর বলছে ব্লানোগ্লসাস। তাহলে ব্লানোগ্লসাসটা কি? এই ব্লানোগ্লসাসটা হচ্ছে একটা হেমিকর্ডাটা পর্বের একটা জীব, হেমিকর্ডাটা, যাদের কিন্তু নোটোকর্ড নেই, পরিবর্তে কি আছে? পরিবর্তে স্টোমোকর্ড আছে হেমিকর্ডাটা। তাহলে এদের দেহটা 3 ভাগে কিন্তু বিভক্ত। তাহলে একটা কি? প্রোবোসিস, প্রোবোসিস, এটা কি? এটা কলার, আর একটা হচ্ছে ট্রাঙ্ক। আর এই যে এদের প্রোবোসিস, এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে স্টোমোকর্ডাটা, স্টোমোকর্ড। তাহলে এখানে থাকে স্টোমোকর্ড। তাহলে স্টোমোকর্ড কোথায় থাকে? এই প্রোবোসিসে। তারপরে আছে কলার, আর তারপর ট্রাঙ্ক। বেশ, তাহলে এবার কি বলছে কি, ব্লানোগ্লসাসে প্রোবোসিস গ্রন্থি, যেটা রেচনের কাজ করে, রেচন অঙ্গের। হ্যাঁ, তাহলে প্রোবোসিস, এখানে প্রোবোসিসে এখানে এদের কিন্তু প্রোবোসিস গ্রন্থিও থাকে, প্রোবোসিস গ্রন্থি, যেটা কি করে? রেচনে সাহায্য করে। তাহলে এটাও কিন্তু ঠিক। পরে বলছে গোলকৃমি। তাহলে গোলকৃমি কোন পর্বে পড়বে? সেটা হচ্ছে অ্যাস্কেল হেলমিনথিস, অ্যাস্কেল হেলমিনথিস, বা এটাকে বলতে পারি নিমাট হেলমিনথিস, নিমাট হেলমিনথিস, বা এটা কি বলবো? নিমাটোডা। তাহলে এটা একই পর্বের নাম এগুলো। তাহলে এবার কি হবে, যে এখানে কি বলছে, যে গোলকৃমিটা, এটা বলছে উদ্ভিদ ও প্রাণীতে স্বাধীনজীবী বা পরজীবী আচ্ছা প্রকৃতির হতে পারে। তার মানে এটা বলতে চাইছে আসলে যে গোলকৃমি বা এই অ্যাস্কেল হেলমিনথিস এরা স্বাধীনজীবীও হতে পারে, আবার পরজীবীও হতে পারে। হ্যাঁ, অবশ্যই স্বাধীনজীবীও হতে পারে, পরজীবীও হতে পারে, এটা তো ঠিক অবশ্যই। এবার পরজীবীর ক্ষেত্রে আবার স্পেসিফিক বলে দিয়েছে, যেটা উদ্ভিদেরও হতে পারে আর এটা প্রাণীরও হতে পারে। তাহলে প্রাণীর ক্ষেত্রে একটা এরকম অন্তঃপরজীবীর যদি উদাহরণ বলি, তাহলে হবে অ্যাসকারিস, অ্যাসকারিস। তাহলে অ্যাসকারিসিস এসপি। তাহলে এই অ্যাসকারিসটা কী হয়? মানুষের দেহে কিন্তু অ্যাসকারিয়াসিস সৃষ্টি করে। এছাড়া উদ্ভিদও কিন্তু অবশ্যই, যে গোলকৃমি কিন্তু নিমাটোডা, এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে, অন্তঃপরজীবী রিপু কিন্তু থাকতে পারে, যেটা হচ্ছে কি মেলোডাইন, ইনকগনিটা। তাহলে এই মেলোডাইন ইনকগনিটা এটা একটা নিমাটোড, যেটা কি করে? যেটা কিন্তু তামাক গাছের একটা পরজীবী, তামাক। তাহলে তামাক গাছের একটা পরজীবী। তাহলে এখানে কি দেখছি, যে এখানে কিন্তু যে গোলকৃমি স্বাধীনজীবী হতে পারে, বা উদ্ভিদ ও প্রাণীর মধ্যে থাকা অন্তঃপরজীবী রূপেও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু ঠিক। তাহলে এখানে বোঝা যাচ্ছে 3টেই কিন্তু সত্য। তাহলে প্রথম অপশানটা 3টি অপশানকেই কী বলা আছে? সত্য। তাহলে 1, 2 এবং 3 সবই সত্য। পরের প্রশ্ন দেখব। সাইক্লোস্টোমাটার সদস্যরা মাছের অন্তঃপরজীবী রূপে অবস্থান করে। হ্যাঁ, সাইক্লোস্টোমাটা যে সদস্য, তাহলে সাইক্লোস্টোমাটা কিন্তু চোয়ালবিহীন। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে, যেহেতু চোয়ালবিহীন, তাহলে কি হবে? তাহলে এদের কিন্তু অন্য জীবের দেহ থেকে এদের কিন্তু পুষ্টি সংগ্রহ করতে হবে। বেশ, তাহলে কি হবে? যে অন্তঃপরজীবীরা অবস্থান করে। আচ্ছা, এখানে কিন্তু এরা বলে দিয়েছে অন্তঃপরজীবী, না, এরা অন্তঃপরজীবী নয়, বহিঃপরজীবী রূপে থাকে। তাহলে এটা কিন্তু মিথ্যা।
বেশ, এবার বলছি কি অস্টিকথিস শ্রেণীর সদস্যদের 6 থেকে 15 জোড়া ফুলকা বর্তমান, না এই 6 থেকে 15 জোড়া ফুলকা এইটা কিন্তু সাইক্লোস্টোমাটা। তাহলে সাইক্লোস্টোমাটার কিন্তু একটা বৈশিষ্ট্য যে এদের কিন্তু ফুলকা ছিদ্রের সংখ্যা যে বেশি হবে, 6 থেকে 15 জোড়া হবে, আর 5 থেকে 7 জোড়া থাকবে এই অস্টিকথিস কন্ড্রিকথিসদের এদের ক্ষেত্রে। তাহলে এটাও তো মিথ্যা, তাহলে কী হবে, দুটোই মিথ্যা। তাহলে 1 নম্বর অপশন দুটোই সত্য বলেছে, হচ্ছে না, একটা সত্য একটা মিথ্যা, এটাও তাই। তাহলে কী হবে এখানে, অপশন হবে ডি, 1 এবং 2 উভয়ই মিথ্যা। পরের প্রশ্ন দেখব, মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীটি শনাক্ত করো যার পৌষ্টিকতন্ত্রে ক্রপ ও গিজার্ড থাকে। তাহলে পৌষ্টিকতন্ত্রে এদের বিশেষ একটা থলির মতো সৃষ্টি হয়ে গেছে, সেটাকে বলবো ক্রপ, আর তারপরে এখানে একটা অংশ রয়েছে যেটাকে গিজার্ড। তাহলে এখানে খাবারটা এখানে সঞ্চিত থাকবে ক্রপে, আর এই গিজার্ডে যখন যাবে সে খাবারটাকে টুকরো টুকরো করে ভেঙে দেবে, তাহলে সেটাকে বলবো গিজার্ড। তাহলে এই যে থলির মতো অংশটাকে বলবো ক্রপ, আর এটাকে কি বলবো, গিজার্ড। তাহলে এটা কাদের দেখা যাবে, এদের পক্ষীদের দেখা যাবে, তাহলে কাদের, অ্যাভিসের। তাহলে এখানে উত্তর কী হবে, অ্যাভিস। এছাড়াও এদের সাউন্ড বক্স রূপে কি থাকে, সিরিংস। তাহলে এদের সিরিংস দেখা যায়, গুরুত্বপূর্ণ কিন্তু, যে পাখিদের সিরিংস দেখা যায়, আর পাখিদের ক্রপ দেখা যায়, এবং পাখিদের গিজার্ড দেখা যায়। তাহলে মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীটি শনাক্ত করো যার পৌষ্টিকতন্ত্রে ক্রপ ও গিজার্ড থাকে, সেটা হচ্ছে অ্যাভিস। আর সিরিংসটা অবশ্যই এদের পৌষ্টিকতন্ত্রে না, ওটা যেহেতু এদের একটা ইউনিক ফিচার, তাই সেটা বললাম যে এটা অবশ্যই মনে রাখবে যে এদের কিন্তু সাউন্ড বক্স রূপে সিরিংস থাকে। মানুষের যেরকম ল্যারিংস থাকে, তো এদের কি থাকে, এদের সিরিংস থাকে। পরের প্রশ্ন দেখব, কর্ডাটার সাপেক্ষে নিচের বক্তব্যগুলি থেকে সঠিক বক্তব্যগুলি নির্বাচন করো। তাহলে এখানে 5টা বক্তব্য রয়েছে। একটি মাথা, পৃষ্ঠীয় নিরেট দ্বিস্নায়ুরজ্জু উপস্থিত। বেশ, একটি মাথা তো অবশ্যই উপস্থিত, কাদের, কর্ডাটাদের ক্ষেত্রে। বেশ, এবার বলছে পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু, যেটা বলছে সেটা বলছে পৃষ্ঠীয়, সেটাও ঠিক, কিন্তু স্নায়ুরজ্জু বলছে নিরেট না। কর্ডাটাদের ক্ষেত্রে স্নায়ুরজ্জু নিরেট হয় না, নিরেট কাদের হয়, নিরেট হয় অকর্ডাটাদের। তারপরে কি বলছে, দ্বিস্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু দুটো থাকে না, একটি থাকে পৃষ্ঠীয় দিকে। তাহলে কি হবে, পৃষ্ঠীয় দিকেও এদের পৃষ্ঠীয় দিকে থাকে, তাহলে যদি বলি অকর্ডাটা, তাদের কিন্তু অঙ্কীয় দিকে হতো। আর দ্বিস্নায়ুরজ্জু বলছে, এটাও কাদের, এটাও অকর্ডাটাদের, তাহলে এটা কিন্তু মিথ্যা। বেশ, তাহলে এবার কি বলছে, বদ্ধ সংবহনতন্ত্রের উপস্থিতি। হ্যাঁ, কর্ডাটাদের যদি বলি, হ্যাঁ অবশ্যই এদের বদ্ধ সংবহনতন্ত্রের উপস্থিতি। পরেরটা কি বলছে, যুগ্ম গলবিলীয় ফুলকাছিদ্রের উপস্থিতি। অবশ্যই কর্ডাটার একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কি যুগ্ম গলবিলীয় ফুলকাছিদ্র। কর্ডাটার নোটোকর্ড থাকে, কর্ডাটার নাভকর্ড থাকে, আর নাভকর্ডটা সবসময় কি হয়, যে পৃষ্ঠীয় দিকে থাকে, হৃৎপিণ্ড সবসময় অঙ্কীয় দিকে থাকে। তারপর তো দেখলাম যে গলবিলীয় ফুলকাছিদ্র, তারপরে পোস্ট অ্যানাল টেল, বায়ু পরবর্তী লেজ, এগুলো কিন্তু সব কি কর্ডাটার বৈশিষ্ট্য। এবার কি বলছি, 4 নম্বর, এছাড়াও তো একটু আগেই দেখলাম কি যে এদের হেপাটিক পোর্টাল সিস্টেম থাকে কর্ডাটার, তাহলে এগুলো সব কর্ডাটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বেশ, এবার 4 নম্বর কি বলছে, পৃষ্ঠীয় হৃৎপিণ্ডের উপস্থিতি। না, পৃষ্ঠীয় হৃৎপিণ্ড এদের না, পৃষ্ঠীয় হৃৎপিণ্ড কাদের থাকে, অকর্ডাটাদের। আর কর্ডাটাদের ক্ষেত্রে কি হবে, কর্ডাটাদের ক্ষেত্রে অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড থাকে। বেশ, আর ত্রিস্তরীয়, হ্যাঁ অবশ্যই ত্রিস্তরীয় কর্ডাটা, একটোডাম মেসোডাম এন্ডোডাম থাকে, কিন্তু বলছে ছদ্ম সিলমযুক্ত, এটা হবে না, কি হবে, হবে সিলমযুক্ত। বেশ, তাহলে এইবার ছদ্মশিলমযুক্ত যদি বলতাম কাদের, তাহলে সেটা একটাই পর্ব আছে, সেটা হচ্ছে পর্ব একটা, যেটা হচ্ছে কি হাস্কেল হেলমিনথিস। তাহলে হাস্কেল হেলমিনথিসদের কি দেখা যাবে, ছদ্মশিলম, আর তারপরে আসবে নিমাটারা, সেখান থেকে সব কি হবে, সিলম, আর হাস্কেল হেলমিনথিসের আগে কি হবে, আসিলমাটা বা সিলমবিহীন। তাহলে কি হলো, কোনটা ঠিক হলো, এখানে দেখতে পাচ্ছি একটা, তাহলে এই 2 নম্বর আর 3 নম্বর এই দুটো হচ্ছে সঠিক। তাহলে এখানে অপশন যদি দেখি, প্রথমটা বলছে কেবলমাত্র 1, 3, 4, এটা তো হবে না, তারপরেরটাই বলছে 2 ও 3, তাহলে কি হবে, অপশন বি। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, আবার স্তম্ভ মেলাতে বলছে, স্তম্ভ 1 আর 2, তাহলে কি বলছে, পাইলা, তাহলে এটা শামুকের কথা হচ্ছে, তাহলে শামুক কোন পর্বে পড়বে, পাইলা হচ্ছে মোলাস্কা।
এবার কি বলছে বম্বিক্স, বম্বিক্সটা একটা সিল্কওয়ার্ম, রেশম পোকা বলতে পারি। বেশ, আর প্লিউরোব্রাকিয়া, তাহলে প্লিউরোব্রাকিয়া যদি বলি তাহলে সেটা কোথায় পড়বে, ট্রিনোফোরা, ট্রিনোফোরা, সি গুজবেরি বলে এটাকে। বেশ, আর টিনিয়া, টিনিয়া সোলিয়াম, এটা কোথায় পড়বে, এটা পড়বে প্লাটি হেলমিনথিসে, প্লাটি হেলমিনথিস। তাহলে এদিকে আমরা কি করলাম, যে এরা যে যে পর্বে পড়বে সেই পর্বগুলোকে আগে লিখে নিলাম। আচ্ছা, বম্বিক্সটা রেশম পোকা, এটা কোন পর্বে পড়বে, এটা পড়বে তাহলে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। আর তারপর তো টিনোফোরা আর প্লাটিহেলমিনথিস। তাহলে এখানে স্তম্ভ 2, তাহলে পাইলা যেটা বলছে, তাহলে পাইলা হচ্ছে মোলাস্কা, এখানে মোলাস্কার কোনটা রয়েছে, শিখাকোষ, চিরুনি প্লেট, রেডুলা, হ্যাঁ রেডুলা, যে খাদ্য গ্রহণের জন্য রেডুলা থাকে, তাহলে পাইলাটা হবে 3। তারপরে কি বলছে বম্বিক্স, বম্বিক্সটা আর্থ্রোপোডা, রেশম পোকা যেটাকে বলছি, তাহলে সেটা যেহেতু আর্থ্রোপোডা পর্বে পড়বে, এদিকে দেখবো কি শিখাকোষ তো নয়, চিরুনি প্লেট, রেডুলা, ম্যালপিজিয়ান নালিকা, তাহলে এদের রেচনাঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। তারপরে কি বলছে প্লিউরোব্রাকিয়া, যেটা কি ট্রিনোফোরা, তাহলে ট্রিনোফোরার ক্ষেত্রে দেখা যায় চিরুনি প্লেট, তাহলে 2 নম্বর হবে চিরুনি প্লেট। আর তারপর হচ্ছে টিনিয়া, টিনিয়া হচ্ছে প্লাটিহেলমিনথিস, আর আমরা জানি প্লাটিহেলমিনথিসের শিখাকোষ বা ফ্লেম কোষ বর্তমান, তাহলে হবে 1। তাহলে উত্তর কি হলো 3, 4, উত্তর হলো 3, 4, 2, 1। তাহলে এখানে 3, এটা অপশানটা হচ্ছে না, এটা 3, 4, 2, 1, হ্যাঁ, তাহলে কি হবে অপশান। পরের প্রশ্ন দেখব। আচ্ছা, তাহলে আজকের প্রশ্ন এখানেই শেষ। এবার একটা অ্যাক্টিভিটি রয়েছে, যেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সের উত্তর করবে। সাইক্লোস্টোমাটা শ্রেণীর শ্বাসকার্যের জন্য ফুলকা ছিদ্রের সংখ্যা হলো, এ হচ্ছে 1 জোড়া, বি 3 থেকে 5 জোড়া, সি 6 থেকে 15 জোড়া এবং ডি হচ্ছে 18 জোড়া।